পার্বত্য চট্টগ্রাম এলাকায় আপনার কত বৃহৎ একটা বড় একটা চালান ধরা পড়েছে অস্ত্রের। এটা কেন ধরা পড়লো? তারা ঢাকায় ভিকটিম কার্ড খেলতেছে, নিজেদের গায়ে রং মাখাচ্ছে, রং মাখায় দেখাচ্ছে যে দেখো আমরা কত বড় ভিকটিম। আবার তাদের কাছে ভ্যান রেডি আছে যে হ্যাঁ আমাদের আহত হবে, আহতদেরকে আমরা ভ্যানে করে ঢাকা মেডিকেলে নিয়ে যাবো, মতিঝিল থেকে অত দূরে। আমরা ঢাকায় এত বড় ভিকটিম, কিন্তু পার্বত্য চট্টগ্রামে আমাদের সংগঠনের কাছে, সন্ত্রাসী সংগঠনের কাছে বড় বড় চালানের অস্ত্র আসে। উপজাতিদের মধ্যে যারা প্রথম সারিতে থেকে কোটার পক্ষে কথা বলেছে, 5% উপজাতি কোটা দেওয়ার জন্য বলেছে, তাদের মধ্যে অলিক মি ছিল। অলিক মি হুম। কিন্তু তাদের মধ্যে ছিল। তারা 5% কোটা চেয়েছে, হঠাৎ করে কোন বলে, কোন অদৃশ্য ক্ষমতা বলে তারা কিসের সাপেক্ষে আপনার এই যে নাগরিক কমিটির মধ্যে যুগ্ম আহ্বায়কের পদ পেয়ে গেল? এটা কি তার যোগ্যতার বলে হয়েছে, নাকি তার আওয়ামী লীগের সাথে কোনো কানেকশনের কারণে হয়েছে? পাহাড়ের বিভিন্ন আমরা যে দেখেছি গতকালকে, গত পরশুদিন মতিঝিল যেটা হয়েছে, স্টুডেন্টস ফর সভারেন্টির যে সাথে যে আদিবাসী ব্যানারে আসা লোকজনের যে সংঘাতটা হয়েছে, সেই সংঘাতটাকে নেতৃত্ব দিয়েছে আদিবাসী জনতার পক্ষ থেকে বা উপজাতি জনতার পক্ষ থেকে অলিক মৃই, যেটা নিয়ে অনেকক্ষণ আলাপ হচ্ছিল, নাগরিক কমিটির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্রেষ্ঠাবু সেখানে উপস্থিত ছিলেন। তো হুম। আদিবাসী যে শব্দটা, যেটা কিনা আমরা জানি যে আমাদের সংবিধান, আমাদের কোনো আইন, আমাদের যতগুলো পার্বত্য আইন বা যত জায়গাতে আছে, আদিবাসী শব্দকে কোথাও গ্রহণ করা হয় নাই। উপজাতি শব্দটা এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শব্দটাকে গ্রহণ করা হয়েছে। তাহলে যেই শব্দগুলো আমাদের দেশের আইন বিরোধী, সংবিধান বিরোধী, সংবিধান পরিপন্থী, সেই ধরনের শব্দের স্বীকৃতি চাওয়ার জন্য ওনারা যে গেলেন, তাহলে ওনাদের সংগঠন কি আসলে ওনাদেরকে শোকজ দিয়েছে, কোনো ধরনের শোকজ দিয়েছে যে কেন আপনারা গেলেন? তারা তো ওই সংগঠনের পক্ষে যান নাই। অলিক মিয়ার ভূমিকা অলরেডি সবাই জেনে ফেলছেন যে তিনি আসলে এই জিনিসটাকে উগ্রভাবে অ্যাটাক করার জন্য নিয়ে গিয়েছিলেন, সেই জায়গাটা অলরেডি জানেন। নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক তিনি হয়েছেন এই যে আগস্টের পরে, কিন্তু তার আগে 14, 15, 16 তারিখ পর্যন্ত, জুলাই মাসে যখন আমাদের ভাইরা রাস্তায় মার খাচ্ছিল কোটা আন্দোলনের বিরুদ্ধে কথা, মানে কোটার বিরুদ্ধে কথা বলে কোটা আন্দোলন করছিল, হুম। তখন উপজাতিদের মধ্যে যারা প্রথম সারিতে থেকে কোটার পক্ষে কথা বলেছে, 5% উপজাতি কোটা দেওয়ার জন্য বলেছে, তাদের মধ্যে অলিক মি ছিল। অলিক মি হুম। কিন্তু তাদের মধ্যে ছিল। তারা 5% কোটা চেয়েছে, হঠাৎ করে কোন বলে, কোন অদৃশ্য ক্ষমতা বলে তারা কিসের সাপেক্ষে আপনার এই যে নাগরিক কমিটির মধ্যে যুগ্ম আহ্বায়কের পদ পেয়ে গেল? এটা কি তার যোগ্যতার বলে হয়েছে, নাকি তার আওয়ামী লীগের সাথে কোনো কানেকশনের কারণে হয়েছে? আপনি দেখেন গত পরশুদিন স্টুডেন্টস ফর সভারেন্টির এই ঘটনার পরে রাতের বেলা কোন কোন রাজনৈতিক দল বক্তব্য দিয়েছে বা বয়ান দিয়েছে। আপনার নাগরিক কমিটি বিবৃতি দিয়েছে, আপনার হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিবৃতি দিয়েছে। ছাত্র আন্দোলন বলেছে, ছাত্র দল বলেছে যে ভুইফোর সংগঠনের হামলায় আদিবাসী শিক্ষার্থী আহত। আচ্ছা দেখেন কথাটা, দেখেন ভুইফোর সংগঠনের হামলায়। এরপর আওয়ামী লীগ একটা বক্তব্য দিয়েছে, আওয়ামী লীগ এর আগে বা পরে বলেছে যে আদিবাসী জনতার উপর জঙ্গি হামলা। আপনি দেখেন আওয়ামী লীগ এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারা একই লাইনে চলে আসছে, একই কথায় চলে আসছে। এই ক্ষেত্রে কি ওই রাজনৈতিক দলগুলোর একটু বোঝা উচিত ছিল না যে আওয়ামী লীগের এখানে যে এজেন্ডা আছে, আমরা সেই একই এজেন্ডায় একই লাইনে হেঁটে তাদের সঙ্গে কথা বলছি, তাদের মতো করে হুম। কথা বলছি? এই জায়গাটা কেন তারা দেখলেন না? যে আওয়ামী লীগের এখানে যে স্বার্থ ছিল, আমরা সেখানে ফ্যাসিবাদকে আমরা পতন করালাম, আমরা বললাম আমরা সংস্কার চাই, নতুন সংবিধান চাই, সংবিধান সংস্কার চাই। দিন শেষে আমরা আওয়ামী লীগের যে একটা বয়ান, এমনকি আওয়ামী লীগ আজকে তাদের ফেসবুক অফিসিয়াল পেজে ওই একই রকম পোস্ট করেছে যে আদিবাসীদের উপর আবারও হামলা হয়েছে। কিন্তু এই জিনিসটাকে আসলে সরকার কিভাবে দেখবে? এটা একটা বিষয়। এছাড়া আরেকটা বিষয় আপনি দেখেন সাগর ভাই, সেটা হচ্ছে আপনার আগের দিন সংঘাত হয়েছে ঢাকায়, দেশের ঢাকায় হয়েছে সংঘাত, এখানে ধরেন পক্ষ বিপক্ষ উভয় পক্ষে হতাহত হয়েছে। পরদিনের মিছিলের মধ্যে কি স্লোগান দেওয়া হচ্ছে যে পাহাড় থেকে সেনা হটো, পাহাড় থেকে সেনা হটো। কেন পাহাড় থেকে সেনা হটাতে হবে? কেন পাহাড় থেকে সেনা হটানোর বিষয়টা ওই মিছিলের মধ্যে চলে আসবে? তাহলে আমরা কি তাদের উদ্দেশ্যটা বুঝতে পারছি? তাদের আসল উদ্দেশ্যটা কোন দিকে? তারা হুম। আদিবাসী স্বীকৃতি চায়। তারপর জাতিসংঘের যে ইউএন কনভেনশন 2007 আছে, সেই অনুসারে আপনার হচ্ছে তাদের সেলফ ডিটারমিনেশনের যে রাইট, যেটা এর আগে ভাইরা আলোচনা অলরেডি করে ফেলেছেন, যে জুম্মল্যান্ড বা এই ধরনের যে তাদের যে স্বপ্নগুলো আছে সেদিকে তারা যেতে চায়। কিন্তু হুম। তাদের যাওয়ার পথে একটা বড় বাধা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, যেখানে হচ্ছে তারা আমরা জানি ওখানে ঘুরতে গেলে যে সেনাবাহিনী যেই পর্যন্ত আমাদের সেফটি দিতে পারে, এর বাইরে এক কদম আমরা যেতে পারি না। সেখানে ভাই সশস্ত্র ভাই সাত আমরা আটটা সবাই কিন্তু চাই অঙ্গন না, আছে। আমরা সবাই কিন্তু ভাই আমি চাই না। একটু আমি একটু কথা বলতে দেন ভাই, প্লিজ কথা না না বলতে না দেন। না, আপনি আমি আপনি যদি সব, সবাইকে সবাইকে ট্যাগ দিয়ে বলেন তাহলে না সেই আমি জায়গায় আমিও সবাইকে পড়ি বলছি আমি। না, না 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 সবাইকে না, বলছি না আপনি ভাই, স্পেসিফিক উগ্রপন্থী তাহলে যারা ভাই বলেন আছে যারা যে তাদের কথা যারা কিছু বলছি। সংখ্যক লোক বলেন আপনি। সেনাকে উচ্ছেদ করতে না চাচ্ছে না, তাদেরকে কিন্তু আপনাকে বলতেছে, বুঝতে শাক হবে ভাই ভাই, আপনাকে কিন্তু বলা হয় না, আরো অনেকে আছে যারা আপনাকে আমি সেনা বলছি উচ্ছেদ না চায় ভাই, না, বা বলছি না। আপনাদেরকে যারা, বলা হচ্ছে না হ্যাঁ, সবাইকে। জি, যারা উগ্রপন্থী আছে আমি তাদের কথা বলছি ভাই। এখন ধরেন যারা শান্তিপূর্ণ, শান্তি কায়েম করতে চায়, বিচ্ছিন্নতাবাদী শান্তিতে যারা। থাকতে চায়, তারা তো ঠান্ডা, তারা তো ঠান্ডা ভাই। তাদের তো কোনো সন্ত্রাসী সংগঠন নাই। আপনাদের কি কোনো সন্ত্রাসী সংগঠন আছে? আপনাদের কাছে কি অস্ত্র আছে ভাই? নাই। আজকেও পার্বত্য চট্টগ্রাম এলাকায় আপনার কত বৃহৎ একটা বড় একটা চালান ধরা পড়েছে অস্ত্রের। এটা কেন ধরা পড়লো?
তারা ঢাকায় ভিকটিম কার্ড খেলতেছে, নিজেদের গায়ে রং মাখাচ্ছে, রং মাখায় দেখাচ্ছে যে দেখো আমরা কত বড় ভিকটিম। আবার তাদের কাছে ভ্যান রেডি আছে যে হ্যাঁ আমাদের আহত হবে, আহতদেরকে আমরা ভ্যানে করে ঢাকা মেডিকেলে নিয়ে যাবো, মতিঝিল থেকে অত দূরে। আমরা ঢাকায় এত বড় ভিকটিম, কিন্তু পার্বত্য চট্টগ্রামে আমাদের সংগঠনের কাছে, সন্ত্রাসী সংগঠনের কাছে বড় বড় চালানোর অস্ত্র আসে। তো এই হুম, জিনিসগুলো আসলে কি প্রমাণ করে, তারা কি চায়? জি আমি আসলে ওই অ্যাঙ্গেলে বলতে চাই, সবাই কিন্তু সন্ত্রাসী হবে না, কিন্তু যারা সন্ত্রাসী হয়েছে তারা তো অন্যদেরকে বাধা দিচ্ছে, তাদের কাছ থেকেও চাঁদা খাচ্ছে, সেটা বাঙালি হোক অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর লোক হোক। যে এই বিষয়টাতে তাহলে আমাদের বুঝতে হবে ভাই, যারা ওইখান থেকে ঢাকায় এই ধরনের স্লোগান নিয়ে আসে যে কেন পাহাড়ে সেনা আছে, তারা বলতে পাহাড়ে নাকি সেনা শাসন চালু আছে। আমরা জানি পাহাড়ে রাজার শাসন, রাজাদের মাধ্যমে ট্যাক্সের ব্যবস্থা হয়, ব্রিটিশরা যে চলে মানে একটা ব্যবস্থা করে রাখছিল যে মং সার্কেল, চাকমা সার্কেল বা এটসেট্রা সার্কেল, সেই শাসনটা এখনো চালু আছে। তারা বলতেছে পাহাড়ে নাকি সেনা শাসন চালু আছে, সেনা হটাতে হবে। তাহলে এই ধরনের রাষ্ট্রবিরোধী কথাবার্তা আসলে তারা কেন বলে? এখানে হচ্ছে বাম সংগঠনগুলো কেন ইন্ধন দেয়? আদিবাসী জনতার ব্যানারে বাম সংগঠনের আরমানুল হক বা ছাত্র ফেডারেশনের, সে ওখানে কি করে, তার ওখানে কাজ কি? তারপর দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফ্রন্টের সভাপতি, তার নামটা আমার মনে নাই, বাম সংগঠনের, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা নিজেদেরকে আদিবাসী দাবি করছে বা উপজাতি দাবি করছে, সেই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফ্রন্টের সভাপতির কাজ কি? তার মানে তারা প্ল্যান করে বিচ্ছিন্নতাবাদের পক্ষে একটা বিরাট গোষ্ঠী হয়ে নামতেছে এবং অনেককে বিভ্রান্ত করে তাদের পক্ষে নিয়ে আসার একটা চেষ্টা করতেছে, সেটা মিডিয়ার মাধ্যমে হোক, মিডিয়ার ট্রায়ালের মাধ্যমে হোক, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ভয় দেখানোর মাধ্যমে হোক, যেটা এর আগে হয়তো বা আলোচনা হয়েছে। তারা এমন একটা মানে মিডিয়াতে তারা বিচার করে ফেলবে, মিডিয়াতে ট্রায়াল দিয়ে তারা অপরাধী প্রমাণ করে ফেলবে, কোর্ট কাছারি কোনো কিছু দরকার নেই, আসল সত্যটা জানার কোনো প্রয়োজন নেই। এই বিষয়টা নিয়ে আর কি ভাই আমি খুবই এরকম যদি চলতে থাকে বাংলাদেশে কিন্তু আবার বিচারহীনতা সেই সংস্কৃতি ফিরে আসবে, যেটা আমরা বিগত ফ্যাসিবাদের আমলে দেখেছি। একই রকম চলতে থাকলে কিন্তু নতুন বাংলাদেশ আর জি, সংস্কার হবে না, বারবার বারবার ধরেন আগের সার্কেলে আমাদের ফিরে যেতে হবে। ধন্যবাদ সাগর ভাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রিয় দর্শক, থাকুন। সাগর ভাই, আমি শেষ একটু কথা বলছি 10 যে সেকেন্ড, 10 সেকেন্ড, আমার আমার, আর একটু আছে একটু করে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, 10 সেকেন্ড। আমার পার্বত্য চট্টগ্রামের সকল ভাইদেরকে বলছি আমি যে আমার এই যে পাহাড়ে যে সমস্ত আপনার বিচ্ছিন্ন বিচ্ছিন্ন লোক রয়েছে যারা কিনা আমাদেরকে উস্কানি দিচ্ছে বারবার, আমাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে, আমরা ওই পথে না যাই। আমি কিন্তু, অনেকে মনে করে যে আমি যেহেতু পার্বত্য চট্টগ্রামে অন্যায় অন্যায় অবিচার এবং অসঙ্গতিগুলো নিয়ে যেহেতু আমি কথা বলি, অনেকে আমাকে এই যে এভাবে ট্যাগ দেয় যে আমি দালাল, এই সেই নানাভাবে ট্যাগ দেয়। আমি সত্যিকার অর্থে বলছি যে আমরা যদি এই ভারতের মদত পুষ্ট কিছু বিচ্ছিন্ন লোকের পিছনে পিছনে হাঁটি, তাহলে আমাদের অস্তিত্ব আগে 1990 এর আগে এই পাহাড়ে 90 জনের মধ্যে আপনার 10 জন ছিল বাঙালি, এখন আছি, এখন হয়ে গেছে আপনার 51 জন। আগামীতে আপনারা যদি তাদের পিছু পিছু হাঁটেন, তাহলে আমি বলবো যে এই সংখ্যা আগামীতে শূন্যতে নেমে আসবে। আমরা যদি বর্তমানে যা আছি তাই যদি আমাদের অস্তিত্ব রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে এই বাংলাদেশি চেতনায় নিজেদেরকে লালন করে আমাদেরকে এই স্পষ্ট। বাংলাদেশে বসবাসের জন্য আমাদেরকে থাকতে হবে। এই আহ্বান করছি, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন, একটু পর আবার দেখা হচ্ছে।